হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা প্রত্যেকেই জানো যে 2024 যে 14ই জুলাই কিন্তু তোমাদের এবার কিন্তু জিএনএম এনএম এর পরীক্ষা কিন্তু হতে চলেছে। কিছুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো তোমাদের প্রস্তুতি আরো ভালো করার জন্য আমরা আজ থেকে তোমাদের ক্লাস স্টার্ট করেছি। তো তোমাদেরকে এখানে জীবন বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্টের মানে জীবন বিজ্ঞানের প্রত্যেকটা টপিকের একদম পরীক্ষা যেগুলো আসে প্রশ্ন সেইগুলো তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে তোমাদের টপিকটা আমি করাবো সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন। ঠিক আছে, অভিব্যক্তি এবং অভিযোজন এই টপিক থেকে যে যে জিনিসগুলো বিশেষ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থিওরি তোমাদের কমপ্লিট করার পরে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেবো, তাহলে কিন্তু এই টপিকটা কমপ্লিট। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে এই অভিব্যক্তি এবং অভিযোজন এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। ওকে, চলো প্রত্যেকে লাইক করে দাও আর ক্লাসটা মন দিয়ে করো। দেখো, তাহলে আজকের আমরা কোন টপিকটা পড়বো? আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি অভিব্যক্তি এবং অভিযোজন। প্রত্যেকটা জিনিস আমরা পড়বো সুন্দর করে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা সূচনা বা ইন্ট্রোডাকশনটা দেখে নিই কি বলছে। দেখো, অভিব্যক্তি কথাটির অর্থ হচ্ছে কি ক্রমবিকাশ। মানেটা বোঝো, ক্রমবিকাশ মানে কি? ধরো কোনো একটা জীব একরকম ছিল, ধীরে 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 সেটা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এটাকে আমরা কি বলবো? ক্রমবিকাশ। যেমন ধরো আজ থেকে তুমি এএনএম জিএনএম এর ক্লাস করা শুরু করলে, আজকে তোমার নলেজ নেই, কিন্তু দেখা গেল 1 মাস বা 2 মাস পর দেখা গেল তোমার জীবন বিজ্ঞানে অনেক নলেজ হয়েছে। এই যে ধীরে ধীরে তোমার নলেজ বাড়তে চলেছে, এটাকে কি বলছে? অভিব্যক্তি বলছে। তাহলে অভিব্যক্তি কথাটির অর্থ হচ্ছে ক্রমবিকাশ বা ডেভেলপমেন্ট অফ ক্রোনোলজি, মানে ধীরে ধীরে কি করবে? ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ সরল জীব থেকে জটিল জীব এবং জটিল জীব থেকে জটিলতর জীবের উৎপত্তি হওয়া। অভিযোজন হলো জীবের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পদ্ধতি। তাহলে অভিযোজন কি? অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলতে বোঝাচ্ছে মানিয়ে নেওয়া। যেমন দেখো, তোমার বাড়ি হচ্ছে কলকাতা, ঠিক আছে, কলকাতার ওয়েদার একরকম। তুমি কি করলে? তুমি কোনো চাকরি পেয়েছো বা জব পেয়েছো, তার পরিপ্রেক্ষিতে তোমাকে যেতে হয়েছে কোথায়? দার্জিলিং। দার্জিলিংয়ে পোস্টিং, সেখানকার পরিবেশ, সেখানকার ওয়েদার সব কিছু আলাদা। ধীরে ধীরে তুমি সেখানকার পরিবেশকে মানিয়ে নিচ্ছ, এটাকে কি বলছে? অভিযোজন বলছে। কি বলছে? অভিযোজন। তাহলে অভিযোজন মানে কি? অভিযোজন কথার অর্থ হচ্ছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। অভিযোজন এবং অভিব্যক্তি কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত, এরা কিন্তু আলাদা নয়। তাহলে অভিযোজন এবং অভিব্যক্তি কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত, এরা কিন্তু আলাদা নয়। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। তাহলে অভিযোজনের ফলেই কিন্তু অভিব্যক্তি ঘটে। তাহলে এখান থেকে আমি বলতে পারি অভিযোজন হচ্ছে কারণ। অভিযোজন কি? অভিযোজন হচ্ছে কারণ। আর অভিব্যক্তি কি? অভিব্যক্তি হচ্ছে তোমার ফল। বোঝা গেল? তাহলে অভিযোজনকে আমি কি বলতে পারি? কারণ। আর অভিব্যক্তিকে বলতে পারি ফল। তাহলে অভিযোজনের কারণেই কিন্তু ব্যক্তির মধ্যে অভিব্যক্তি ঘটে। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, আবার অভিব্যক্তির ফলে ব্যক্তি উৎপন্ন জীবদেহে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হয়, অর্থাৎ অভিযোজিত হয়। আবার বলছে অভিব্যক্তির ফলেই কিন্তু ব্যক্তি কিন্তু কী করতে পারে? আবার খাপ খাওয়াতে পারে। বেসিক্যালি অভিযোজন এবং অভিব্যক্তি একে অপরের প্রতি নির্ভরশীল, এটা থেকে জানতে পারলাম। দেখো কি বলছে, বলছে ল্যাটিন শব্দ ইভলভেরি। ল্যাটিন শব্দ হচ্ছে কি? ইভলভেরি থেকে এই ইভলিউশন কথাটির উৎপত্তি হয়েছে। তাহলে ইভলিউশন কথাটির উৎপত্তি হয়েছে কি থেকে? ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে, যে কথাটির মানে হলো বা যে কথাটির অর্থ হলো কি? ক্রমবিকাশ। আর পৃথিবীতে জীববৈচিত্র্যের প্রধান কারণ হচ্ছে কি? অভিব্যক্তি। আমাদের পৃথিবীতে আজকে এত জীববৈচিত্র্য, তার কারণটা কি? কারণটা হচ্ছে এই অভিব্যক্তি। তাহলে অভিব্যক্তির কারণে কিন্তু পৃথিবীতে এত জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। ক্লিয়ার মোটামুটিভাবে? চলো দেখো ছবিটি দেখো, এটা হচ্ছে কি? প্রথম অবস্থায় একটা মানুষ ছিল, ধীরে ধীরে এইরকম মানুষ তৈরি হলো, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপরে এরকম। অর্থাৎ সরল থেকে কি ধীরে 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 জটিল বা ধীরে 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 উন্নত ধরনের মানুষ তৈরি হয়েছে। এই যে ধীরে ধীরে উন্নত মানুষ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলছে? অভিব্যক্তি বলছে। বোঝা গেল? তাহলে এইগুলোকে কি বলছে? এগুলোকে বলছে অভিব্যক্তি। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো,
এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি জীবের উৎপত্তি বাই অরিজিন অফ লাইফ। তাহলে জীবের উৎপত্তি, জীব কিভাবে তৈরি হলো বা প্রাণের উৎস কি, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেখে নাও, বলছে আনুমানিক 460 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল। তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পেলাম যে পৃথিবী কবে উৎপন্ন হয়েছিল। পৃথিবী উৎপন্ন হয়েছিল আনুমানিক 460 কোটি বছর আগে। বিজ্ঞানীরা মনে করেন কিন্তু আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্রের জলে জীবের আবির্ভাব হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম কি আনুমানিক 460 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়। তাহলে পৃথিবীর উৎপত্তি হচ্ছে কবে? আনুমানিক 460 কোটি বছর আগে। কিন্তু প্রাণের উদ্ভব হয়েছে কবে? প্রাণের উদ্ভব হয়েছে 300 কোটি বছর আগে। এটা কিন্তু মনে রাখবে, প্রাণের উদ্ভব হয়েছে কত বছর আগে? 300 কোটি বছর আগে। কোথায় সেটা? সেটা হচ্ছে সমুদ্রের জলে। তাহলে প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল কোথায়? সমুদ্রের জলে। কবে হয়েছিল? প্রায় 300 কোটি বছর আগে। ক্লিয়ার? জীবসৃষ্টির সম্বন্ধে ওপারিন ও হেলডেনের মতামতকে কি বলা হয়? রাসায়নিক বিবর্তনবাদ বলা হয়। তাহলে এখান থেকে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে রাসায়নিক বিবর্তনবাদের জনক কাকে বলা হয়, রাসায়নিক বিবর্তনবাদের জনক কাকে বলা হয়? আনসার হবে কি ওপারিন ও হেলডেন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে মনে রাখবে কি যে রাসায়নিক বিবর্তনবাদের জনক বলা হয় কাকে? ওপারিন ও হেলডেন। ওপারিন ও হেলডেনকে কি বলা হয়? রাসায়নিক বিবর্তনবাদের জনক। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে রাসায়নিকভাবে জীব সৃষ্টির ধাপগুলি। কীভাবে একটি জীব তৈরি হয়েছে সেগুলো জানবো। প্রথমত উৎপন্ন হয়েছে কিভাবে? জৈব যৌগের উৎপত্তি। এই পয়েন্টগুলো বেশি করে মনে রাখো, পরীক্ষায় দিতে পারে পয়েন্টগুলো, তাই পয়েন্টগুলো পরপর মনে রাখার চেষ্টা করো। বলছে জৈব যৌগের উৎপত্তি। জৈব যৌগ মানে কি? জৈব যৌগের মধ্যে পড়ছে একটা হাইড্রোকার্বন, যেখানে হাইড্রোজেন এবং কার্বন একসঙ্গে মিলিত হয়ে তৈরি হয় কি? হাইড্রোকার্বন। যেমন হচ্ছে কি অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, এইগুলো। আর অক্সি হাইড্রোক্সি যৌগটা কি? যেখানে কি থাকবে? হাইড্রোজেন এবং কার্বন তো থাকছেই, ঠিক আছে, তার সঙ্গে কি থাকছে? অক্সিজেনও থাকছে। সেটাকে বলছে অক্সি হাইড্রোক্সি। অক্সিজেন থাকবে, যেমন হচ্ছে কি অ্যালডিহাইড, কিটোন, এইগুলোকে বলছে কি অক্সি হাইড্রোক্সি। বোঝা গেল? এগুলো পরীক্ষা যদি প্রশ্ন আসছে তোমাদের কেমিস্ট্রি থেকে আসবে, মানে কেমিস্ট্রি তো তোমাদের থাকবে, তাই না? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারে। তারপরে যে শর্করা সৃষ্টি। শর্করা মানে যেগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এইগুলো স্নেহ পদার্থ গঠন, অ্যামাইনো অ্যাসিড গঠন। তাহলে এখানে দেখলাম যে কোন জৈব যৌগ প্রথম তৈরি হয়েছিল। তাহলে জৈব যৌগ প্রথম তৈরি হয়েছিল কি? হাইড্রোকার্বন। তারপরে তৈরি হলো কি? অক্সি হাইড্রোক্সি কার্বন। তারপর তৈরি হলো শর্করা। তারপরে স্নেহ পদার্থ মানে ফ্যাট তৈরি হলো। তারপর তৈরি হলো অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন। বোঝা গেল? তাহলে প্রোটিন কিন্তু সবার লাস্টে উৎপন্ন হয়েছে। ওকে, তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট বলছে জৈব যৌগের মিশ্রণ। জৈব যৌগের মিশ্রণটা কি দেখো? বলছে বিভিন্ন প্রকার জৈব যৌগ। এতক্ষণ যে আমরা জৈব যৌগগুলোর নাম পড়লাম, ওই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো কি ছিল? সবই জৈব যৌগ। এই বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন হচ্ছে অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো জৈব যৌগ ছিল, এর আগেই পড়লাম। এইগুলো কি হচ্ছে? সমুদ্রের জলে মিশে গিয়ে সৃষ্টি হয়েছিল। তাহলে এগুলো কি করছে? এগুলো সমুদ্রের জলে মিশে সৃষ্টি হয়েছিল গরম তরল স্যুপ। তাহলে এই জৈব যৌগগুলো কি হলো? এই জৈব যৌগগুলো এই সমুদ্রের জলের সঙ্গে মিশে গিয়ে এক ধরনের গরম স্যুপ তৈরি করলো, যেটাকে কি বলা হয়? হোয়াট ডাইলুয়েট স্যুপ বলা হয়। কি বলা হয়? হোয়াট ডাইলুয়েট স্যুপ বা গরম তরল স্যুপ। তাহলে গরম তরল স্যুপ কীভাবে তৈরি হয়েছে? সমুদ্রের জলের সঙ্গে মিশে বিভিন্ন জৈব যৌগগুলি যে একটা স্যুপ তৈরি করছে, তরল তৈরি করছে, সেটাকে বলছে কি হোয়াট ডাইলুয়েট স্যুপ। তারপর নেক্সট পর্যায়, নেক্সট 3 নম্বর পর্যায়ে বলছে নিউক্লিক অ্যাসিড গঠন। নিউক্লিক অ্যাসিড গঠনটা কি দেখো? নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে, তাহলে নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। তাহলে নিউক্লিক অ্যাসিড কি করছে? ভালো করে দেখো,
এবার দেখো নিউক্লিক অ্যাসিড গঠন কিভাবে করছে। বলছে নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। বিজ্ঞানীরা মনে করেন প্রথম আরএনএ গঠিত হয়েছিল, পরে ডিএনএ। তাহলে প্রথম জীবেদের একটা জীবের মধ্যে যে নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে আরএনএ এবং ডিএনএ থাকে। তাহলে জীবেদের মধ্যে সব থেকে প্রথম তৈরি হচ্ছিল কি, আরএনএ। আরএনএ কিন্তু প্রথম কিন্তু তৈরি হয়, পরে কিন্তু ডিএনএ তৈরি হয়। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল 2021 সালে নার্সিং এক্সাম, ঠিক আছে, 2021 সালে এসেছিল। তাহলে প্রথম কিন্তু কোন ধরনের জীব উৎপন্ন হয়েছিল, প্রথম উৎপন্ন হয়েছিল আরএনএ প্রকৃতির জীব কিন্তু উৎপন্ন হয়েছিল। এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল। ক্লিয়ার? তো তোমাদেরকে যেটা আমি বলছি, তো আমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। তো আমাদের এই অল্প কয়েকদিনের মধ্যে যদি তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তোমাদের জিএনএম এবং এএনএম পরীক্ষাটিকে ক্র্যাক করতে চাও, তাহলে আমাদের কিন্তু পেড ব্যাচ স্টার্ট হচ্ছে। তো পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো সমস্ত ব্যাচ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 9647300217। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। এখানে আমাদের সমস্ত ব্যাচের ডিটেলস সম্পর্কে তোমরা পেয়ে যাবে, কখন ক্লাস, কবে কবে কি ক্লাস রয়েছে, অ্যাডমিশন ফিস কত, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা এই নাম্বারে পেয়ে যাবে। জাস্ট এই নাম্বারে ফোন করো বা তোমরা হোয়াটসঅ্যাপে SMS করো। ওকে, চলো দেখো তারপর 4 নম্বর কি বলছে। দেখো 4 নম্বর বলছে প্রোটোবায়োটিক বা প্রোটোসেলের উৎপত্তি। এখানে কি দেখো, প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি কি বলছে। বলছে এই প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়। ওই যে গরম তরল সোপ পেলাম, মানে বিভিন্ন জৈব যৌগগুলো সমুদ্রের জলে মিশে এক ধরনের সোপ তৈরি করলো। সেই সোপ থেকে কি হচ্ছে, প্রোটিনগুলো ধীরে ধীরে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সেই প্রোটিনগুলো কি হচ্ছে, প্রোটিনগুলো স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কলয়েড জাতীয় গঠন করে তাকে কি বলছে, কোয়াসারভেট। তাহলে কোয়াসারভেট কী দিয়ে তৈরি হয়, পরীক্ষা যদি প্রশ্ন আসে কোয়াসারভেট কী দিয়ে তৈরি হয়, কোয়াসারভেট তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। বোঝা গেল? কোয়াসারভেট তৈরি হচ্ছে কি থেকে, প্রোটিন থেকে। ওই গরম তরল স্যুপটা যখন সেটা থেকে প্রোটিনগুলো আলাদা হয়ে যায় এবং একসঙ্গে জড়ো হয়ে একটি কেলাস গঠন করে, সেটাকে বলছে কি, কোয়াসারভেট। অর্থাৎ প্রোটিন থেকে কিন্তু কোয়াসারভেট উৎপন্ন হচ্ছে। এই কোয়াসারভেট হলো লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোয়াসারভেট কী কী নিয়ে গঠিত হয়েছে, কোয়াসারভেট 3টে জিনিস। একটা হচ্ছে লিপিড মানে কি, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হচ্ছে কি, কোয়াসারভেট। তারপর কি বলছে, দেখো এটা এমন একটা সত্তা যাতে কোষ পর্দার মতো দ্বিস্তর থাকে। তাহলে এই কোয়াসারভেটে কি থাকে, দুটো স্তরের একটি কোষ পর্দা থাকে। ধরো কোয়াসারভেটটা কেমন, ধরো কোয়াসারভেটটা এরকম একটা কোয়াসারভেট, এখানে কি থাকছে, এরকম দুটো কোষ পর্দা থাকছে। এইটা ধরো কোয়াসারভেট, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু দুটো কিন্তু কোষ পর্দা থাকছে। তারপর নেক্সট দেখো এখানে কি বলছে যে কোয়াসারভেট মতবাদের প্রবক্তা কে দিয়েছেন। তাহলে কোয়াসারভেট মতবাদের প্রবক্তা দিয়েছেন কে, ওপারিন। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন। তাহলে কোয়াসারভেট মতবাদটি কে বলেছেন, ওপারিন বলেছেন। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার মতে কোয়াসারভেট থেকেই আদিকোষের সৃষ্টি হয়েছিল। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ওপারিনের মতে আদিকোষ কী থেকে সৃষ্টি হয়েছিল, কী হবে অ্যান্সার, ওপারিনের মতে আদিকোষ সৃষ্টি হয়েছিল কি থেকে, তাহলে আনসার হবে তোমাদের কোয়াসারভেট। ক্লিয়ার? বিজ্ঞানী ফক্স, একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ফক্স, তার মতে প্রথম কোষ সৃষ্টি হয় কি থেকে, মাইক্রোস্ফিয়ার থেকে। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন। তাহলে বিজ্ঞানী ফক্স যদি বলেন তাহলে সেটা হবে কি, মাইক্রোস্ফিয়ার। আর ওপারিন যদি বলে তাহলে হবে কি, কোয়াসারভেট। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যে বিজ্ঞানীগুলোর নাম আমি বললাম সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো মাইক্রোস্ফিয়ার হলো অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন। তাহলে এই মাইক্রোস্ফিয়ারও কিন্তু প্রোটিন দ্বারা গঠিত হয়, আর এটা একটা অর্ধভেদ্য।
কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল। তাহলে প্রথম কোষটা কি? এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে কি যুক্ত হয়েছে? নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কার সঙ্গে যুক্ত হয়েছে? কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার এর সঙ্গে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো তখন প্রথম যে আদিকোষ, তাহলে প্রথম আদিকোষের নাম কি? তাহলে প্রথম আদিকোষের নাম হচ্ছে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। এটাও পরীক্ষা প্রশ্ন। তাহলে প্রথম আদিকোষের নাম কি? প্রথম আদিকোষের নাম হচ্ছে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল, যেটা তৈরি হয়েছে কি থেকে? কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের থেকে। এইগুলো কিন্তু মনে রেখো। নেক্সট দেখো, সুতরাং প্রথম কোষ সৃষ্টি হয়েছিল কি কোথায়? সমুদ্র জলে। তাহলে প্রথম কোষ, প্রথম জীবদেহের কোষ তৈরি ছিল কোথায়? সমুদ্রের জলে কিন্তু প্রথম কোষ তৈরি হয়। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে স্ট্যানলি মিলার, একজন বিজ্ঞানীর নাম রয়েছে স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে, দুজন বিজ্ঞানীগুলোর নাম মনে রাখো। স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে 1953 খ্রিস্টাব্দে একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেন এবং পরীক্ষার দ্বারা বিভিন্ন জৈব যৌগ সম্পর্কে তথ্য প্রমাণ দেন এবং ওপারেন ও হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে সত্যতা প্রমাণ করেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ওপারেন এবং হ্যালডেনের যে রাসায়নিক যে মতবাদটি ছিল সেগুলি কোন কোন বিজ্ঞানী দ্বারা সাপোর্ট পেয়েছিল, কোন কোন বিজ্ঞানী কিন্তু সমর্থন করেছিল? তাহলে ওপারিন এবং হ্যালডনকে জীবসৃষ্টির মতবাদে ওপারিন এবং হ্যালডেনকে কে কে সাপোর্ট করেছিল? তাহলে আনসার হবে কি তোমাদের স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে। এটা কিন্তু মাথায় রাখবে। তিনারা কিন্তু 18 দিন ধরে কিন্তু পরীক্ষা করেছেন। এই ডেটটাও মনে রেখো, তিনারা কিন্তু 18 দিন ধরে কিন্তু পরীক্ষা করেছিল। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পৃথিবীর সৃষ্টি। পৃথিবীর সৃষ্টির ক্ষেত্রে কি বলছে? প্রায় 450 কোটি বছর পূর্বে সূর্যের অংশ থেকে পৃথিবী তৈরি হয়েছিল। তাহলে পৃথিবী কিন্তু অটোমেটিক্যালি হয় না, পৃথিবী তৈরি হয়েছিল কি থেকে? সূর্যের একটি অংশ থেকে। তাহলে সূর্য থেকেই কিন্তু পৃথিবী তৈরি হয়েছিল, যে সালটা ছিল 450 বা 460 কোটি বছর আগে। প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি উপাদানগুলি মুক্ত আয়নিত অবস্থায় ছিল। কি বলছে? যে প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি উপাদান মুক্ত অবস্থায় ছিল। পৃথিবীর আদিম পরিবেশ ছিল বিজারকধর্মী, মুক্ত অক্সিজেন কিন্তু পরিবেশে ছিল না। এখান থেকে একটা জিনিস মাত্র, এই অক্সিজেনটা হবে না, ঠিক আছে? তাহলে কি বলছে? পৃথিবী যখন তৈরি হয় তখন পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন সমস্ত গ্যাস কিন্তু মুক্ত অবস্থায় ছিল। এই গ্যাসগুলো কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যেত। কিন্তু পৃথিবী যখন তৈরি হলো তখন কিন্তু অক্সিজেন কিন্তু পাওয়া গিয়েছিল না, অক্সিজেন কিন্তু মুক্ত অবস্থায় ছিল না। তাহলে অক্সিজেন কি অবস্থা ছিল? অক্সিজেন কম্পাউন্ড অবস্থা ছিল, যৌগরূপে। কীরকম? যেমন হচ্ছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন এবং অক্সিজেন মিলিত হয়েছিল কি? CO2। আবার দেখো CO কার্বন মনোক্সাইড, বোঝা গেল? বা না N2O নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত, এই হিসাবে কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া গেছে। সরাসরি বায়ুমণ্ডলে কিন্তু O2 পাওয়া যায়নি, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলে কোন গ্যাসটি মুক্ত অবস্থায় পাওয়া যায়নি? আনসার হবে কি? অক্সিজেন। ওকে, নেক্সট দেখো, পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আদিম জীব ব্যাকটেরিয়া। তাহলে পৃথিবীতে প্রথম যে জীবটি তৈরি হয়েছিল সেটা কি ছিল? ব্যাকটেরিয়া ছিল। এই সময় নীলাভ সবুজ শৈবালের কিন্তু সৃষ্টি হয়। তাহলে কি হয়েছিল? এই যে পৃথিবী যখন উৎপন্ন হয় তখন কিন্তু কি তৈরি হয়েছিল? ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল, যেটা ছিল কি? নীলাভ সবুজ শৈবাল। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা দেখব কি? ল্যামার্কের মতবাদ। ল্যামার্কের মতবাদ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে। কি বলছে দেখো, ফরাসি বিজ্ঞানী জ্যা ব্যাপিস্ট দ্য মনিট ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে ফিলোজফিক জুওলজিক নামক গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। ল্যামার্কের মতবাদকে কি বলা হয়? ল্যামার্কবাদ বলা হয়। তাহলে ল্যামার্কবাদের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে ফিলোজফিক জুওলজি।
বইটির নাম কি? বইটির নাম হচ্ছে ফিলোসফিক জুওলজিক, বইটির নাম ভালো করে মনে রাখবে। আর ল্যামার্ক তত্ত্বের প্রবক্তাকে? ল্যামার্ক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ল্যামার্ক। আর তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন? তিনি ফরাসির বিজ্ঞানী ছিলেন। এই পয়েন্টগুলো মনে রেখো। নেক্সট দেখো, ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। তাহলে একটা জীবের যে গঠনের যে পরিবর্তন ঘটছে, অর্থাৎ সরল থেকে ধীরে ধীরে যখন জটিল জীব তৈরি হচ্ছে, সেখানে কিন্তু পরিবেশের যে ভূমিকা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তাহলে ল্যামার্কের মতে জীবদেহে কিন্তু পরিবেশের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর সেকেন্ড পয়েন্ট বলছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিভাবে মনে রাখবে? দেখো জিনিসটা বোঝো। যেমন দেখো একটা জীব আছে, তো জীবের কিছু মানে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেটা কিন্তু যদি ব্যবহার না করে তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে কী হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। যেমন দেখো বলা হয়েছে আগেকার দিনে সাপের কী ছিল? পা ছিল। আগেকার দিনে কী ছিল? সাপের পা ছিল। তো কি হলো? তো সাপ কিন্তু দীর্ঘদিন ধরে সেই পাগুলোকে ব্যবহার করেনি, সেই কারণে কিন্তু আজকে বর্তমানে যে সাপ, সেই সাপের কিন্তু বর্তমানে পা নেই। এটাকে বলছে কি? অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। বোঝা গেল? তাহলে পরীক্ষা তোমাদের প্রশ্ন আসবে যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র কে দিয়েছেন? আনসার হবে কি তোমাদের? ল্যামার্ক। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র মানে প্রত্যেকটা জীব পরিবেশ থেকে হতে পারে, তার জন্মসূত্রে হতে পারে, কিছু না কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। তাহলে প্রত্যেকটা জীব তার পরিবেশ বা জন্মসূত্রে কিছু না কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে। তার সেই বৈশিষ্ট্যর কিছুটা অংশ তার পরবর্তী যে জীব উৎপন্ন হয় সেখানে কিন্তু ট্রান্সফার হয়। এটাকে বলছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। বোঝা গেল? অর্থাৎ আমার যে বৈশিষ্ট্য, আমার কিছু না কিছু বৈশিষ্ট্য আমার সন্তানের মধ্যে যাবে, তার সেই সন্তানের বৈশিষ্ট্য আবার কিছু না কিছু তার সন্তানের মধ্যে যাবে। এটাকেই বলছে কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। জাস্ট পয়েন্টগুলো মনে রাখো, পরীক্ষায় আসবে যে নিচের কোনটি ল্যামার্কের মতবাদ নয়। তাহলে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র 1 নম্বর হচ্ছে। তারপর চলে আসি অঙ্গের ব্যবহার অব্যবহার, পরিবেশের প্রভাব, জীবদেহের গঠনে পরিবেশের প্রভাব। তাহলে এই পয়েন্টগুলো শুধু মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট বলছে কি? নতুন প্রজাতির উৎপন্ন। দেখো নতুন প্রজাতির উৎপন্ন বলছে কি? ল্যামার্কের তথ্য অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমের ফলে এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতি সৃষ্টি হয়। তার মানে কি? ধরো আমার বাবার যে বৈশিষ্ট্য ছিল সেম টু সেম কি আমার মধ্যে এসছে? একদমই না। আমার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেম টু সেম কি আমার আগামী দিনে যে ভবিষ্যতে যারা আসবে তাদের মধ্যে কি যাবে? যাবে না। তাহলে কিছু না কিছু পরিবর্তন হতে হতে যাচ্ছে। একসময় দেখা গেল একদম সম্পূর্ণভাবে একটি নতুন জীবের উৎপন্ন ঘটেছে। এটাকে বলছে নতুন প্রজাতির উৎপত্তি। ক্লিয়ার? চলো উদাহরণ দেখে নাও। উদাহরণ কি বলছে দেখো, বলছে স্থল পাখি, যেমন বিভিন্ন ধরনের পাখি তারা মানে জলে চড়াই করতে যখন যায়, বিভিন্ন পাখি যখন জলে চড়াই করতে যায় তখন কিন্তু তাদের সাঁতার কাটার প্রয়োজন হয়। তো সঠিকভাবে সাঁতার কাটার জন্য তাদের যে পায়ের যে চামড়া, সেই পায়ের চামড়াগুলো কী হয়? সংযুক্ত হয়ে যায়। এটাকে কি বলা হয়? লিপ্তপদ বলা হয়। যেমন হাঁসের রয়েছে কি? লিপ্তপদ। ঠিক আছে, হাঁসের লিপ্তপদ রয়েছে। তারপর দেখো তারপর আবার বলছে ল্যামার্কের মতে খর্ব গলাযুক্ত জিরাফ, যে সমস্ত জিরাফগুলোর গলা ছোট ছিল তাদের কি হচ্ছে? গাছের পাতা খাওয়ার জন্য গলা ও সামনের পা প্রতি প্রজন্মে একটু একটু করে লম্বা হয়। বর্তমানে কালের গলা ও পা বিশিষ্ট জিরাফের আবির্ভাব হয়েছে। তাহলে এখনকার দিনে তুমি যদি জিরাফগুলো দেখো, জিরাফের পিছনের পায়ের থেকে সামনের পা কিন্তু অনেক লম্বা এবং তার গলাটাও লম্বা। যখন জিরাফগুলো গাছের পাতা খেতে যায় তখন গাছের পাতাগুলো শেষ হয়ে যায়, তখন সে গাছের পাতা খাওয়ার জন্য ধীরে ধীরে তার মধ্যে পা এবং গলাটা বড় হতে থাকে। এগুলো সবই কিন্তু কে বলেছেন? ল্যামার্ক বলেছেন। ক্লিয়ার? তারপর দেখো, তারপর আবার বলছে যে সাপের পূর্বপুরুষের গিরগিটির মতো পা ছিল, সেটা যখন তারা মাটির গর্তে ঢোকে তখন তার পাগুলো অনেক সমস্যা করছিল, সেই জন্য কিন্তু তারা পায়ের ব্যবহার দীর্ঘদিন করেনি, যে কারণে কিন্তু বর্তমানে সাপের আর পা দেখা
যায় না। আবার বলছে উট পাখির পূর্বপুরুষের সক্রিয় ডানা ছিল, আকাশে উড়তে পারতো, কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহার না করায় এগুলো লুপ্ত পরিণত হয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি লুপ্ত অঙ্গ, বোঝা গেল? তাহলে নিচের কোনটি লুপ্ত অঙ্গ যদি পরীক্ষা আসে তাহলে এগুলো হবে কি লুপ্ত অঙ্গ। যেমন হচ্ছে কি পাখির হচ্ছে কি ডানা, উট পাখির ডানা, তারপর হচ্ছে কি সাপের যে পা, ওকে, এগুলো হচ্ছে কি হচ্ছে বর্তমানে কিন্তু লুপ্ত হয়ে গেছে। এগুলো এটা কেন লুপ্ত হয়েছে? কারণ হচ্ছে এগুলো কিন্তু তারা দীর্ঘদিন ব্যবহার করেনি, ব্যবহার না করার কারণে কিন্তু এগুলো লুপ্ত হয়েছে। ক্লিয়ার? চলো, এই যে ল্যামার্কে যে মতবাদটি দিয়েছেন, এই মতবাদের বিপক্ষে কারা কারা যুক্তি দিয়েছেন? বলছে ল্যামার্কের মতবাদের বিপক্ষে যুক্তি দিয়েছেন বিজ্ঞানী ভাইসম্যান। বিজ্ঞানী ভাইসম্যান বলছেন ইঁদুরের ওপরে পরীক্ষা করেছেন। বিজ্ঞানী ভাইসম্যান কার উপর পরীক্ষা করেছেন? ইঁদুর। তিনি কি করেছেন, বেশ কয়েকটি ইঁদুর নিয়েছেন, তার লেজ কেটে দিয়েছেন, লেজ কেটে তার অন্য ইঁদুরের সঙ্গে করেছেন একটা সম্পর্ক তৈরি করেছেন, যে নতুন যখন ইঁদুর তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো রকম লেজ কাটা ইঁদুর কিন্তু তৈরি হয় না। এইভাবে তিনি কিন্তু 35 জনু ধরে কিন্তু এরকম করেছেন, মানে 35, এর বাচ্চা ওর, এর বাচ্চা ওর, এর বাচ্চা ওর, এইভাবে করতে করতে 35টি মানে পিরিয়ড তিনি কী করেছেন, পরীক্ষা করেছেন। তবুও দেখা গেছেন ইঁদুরের কিন্তু লেজ কাটা ইঁদুর জন্মায়নি। তারপর চলে আসি ড্রোসোফিলা। ড্রোসোফিলাতে দেখো মাছি, ড্রোসোফিলা এক ধরনের মাছি, যেটাকে কি করা হয়েছিল, অন্ধকারে ঘরে কিন্তু তাদের যে জনন তৈরি করা হয়েছিল। তিনি দেখতে চেয়েছিলেন যে ইঁদুরের কি কোনো অন্ধভাবে জন্মগ্রহণ করে কিনা, কারণ অন্ধকারে জন্মগ্রহণ করাচ্ছেন, কোনো রকম আলো দেখতে পাচ্ছে না, সেই হিসাবে তিনি দেখতে চেয়েছিলেন যে অন্ধ মাছি জন্মায় কিনা, সেখানেও কিন্তু হয়নি। বোঝা গেল? তো আজকে আমাদের এই পর্যন্ত এই ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা পড়বো ডারউইনের মতবাদ। ঠিক আছে, একদিনে দুটো মতবাদ পড়লে কিন্তু গুলিয়ে যাবে। তো ডারউইনের মতবাদ পড়বো। তো তোমাদেরকে আবারও আমি বলে দিই, তো তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই। তো তোমরা কিন্তু যারা জিএনএম এএনএম এর জন্য আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে জাস্ট নাম্বারটা নোট করো, 9647300217, 9647300217। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্সের ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ।